আচ্ছা, সিএমবি টু মেটাবক্স আমরা কাস্টম ফিল্ড নিয়ে তো কাজ করছি। কাস্টম ফিল্ড, আচ্ছা, আমরা এই সিএমবি টু মেটাবক্স দেখার জন্য যেটা করব, আলাদা একটা ওয়ার্ডপ্রেস, মানে আলাদা একটা টেমপ্লেটের মধ্যে কাজ করব। ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে বেস 35 এ আমরা কাজ করছিলাম সম্ভবত, নাকি? আচ্ছা, বেস 30 তে ছিল, বাট বেস 30 হচ্ছে ওইটাতে আর কি। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা 35 এর মধ্যে কাজ করি। ঠিক আছে। 37-এ কাজ করছিলাম। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। কথা হচ্ছে আমাদের মেটাবক্সটা শিখতে হবে। মেটাবক্সটা হচ্ছে কাস্টম ফিল্ড এবং যেই মেটাবক্স আছে আর কি। ধরেন আমরা এখানে একটা পেজ যখন করি, একটা পেজ যখন ক্রিয়েট করি, নিচে কিছু অপশন আসে, তাই না? যেমন এখানে অ্যাড নিউতে যাই, এইখানে কিছু অপশন আসে অনেক থিমের মধ্যে। ঠিক আছে। যেমন ধরেন এখানে যদি আমরা এরকম করে কাস্টম ফিল্ড ক্লিক করি, এখানে একটা অপশন আসে না, যে কাস্টম ফিল্ড, তারপর এখানে একটা বক্স আসে, কিছু লিখবেন, এখানে অ্যাড করবেন, তারপর এটা কল করাটা আমরা দেখছি অলরেডি, তাই না? এটার যে আপডেট ভার্সন, ঠিক আছে, ওইটা হচ্ছে মেটাবক্স। এখন মেটাবক্স আপনি যদি এটা মানে তৈরি করতে যান, ওয়ার্ডপ্রেসের মেটাবক্স, ওইটা তৈরি করতে গেলে একটু ঝামেলা হবে বেশি আর কি। তো ওই মেটাবক্স এবং কাস্টম ফিল্ড দুইটারই আপডেট ভার্সন হচ্ছে একটা টুল কিট, যেটা হচ্ছে সিএমবি 2। ঠিক আছে। আমরা এরকম যদি যাই, সিএমবি 2 মেটাবক্স, এটা বিভিন্ন কারণে চাই। দেখা গেছে অনেক সময় যদি আপনার এখানে টাইমটা ভুল থাকে তাহলে চাই। অনেক সময় এরকম আপনি লিখে সার্চ করলেন যেটা নাকি এই পিসিতে কখনোই সার্চ করা হয় নাই, এরকম থাকলে চাই। ঠিক আছে। বা ওই ওই লেখা লিখে অন্য কেউ সার্চ করে নাই, এরকম যদি হয় আর কি। আচ্ছা, যাই হোক, সিএমবি 2 মেটাবক্স আমরা ডাউনলোড দিব সেটা গেট হাব থেকে। আর সিএমবি 2 মেটাবক্সটা আপনি দুইভাবে ইউজ করতে পারবেন। একটা হচ্ছে প্লাগ ইন হিসাবে, আরেকটা হচ্ছে আপনার থিমের মধ্যে অ্যাড করে। আপনার থিমের মধ্যে আপনি অ্যাড করে ওটা ইউজ করতে পারবেন। যেমন এখন আমাদের এখানে কোন থিমটা অ্যাক্টিভেট করা আছে সেটা একটু দেখি। এটা আছে, তাই না? 2014। আমরা চাচ্ছি এটার মধ্যে এই সিএমবি 2 মেটাবক্সটা একটা প্লাগ ইন হিসাবে ইউজ করব। ঠিক আছে। তাহলে আপনি কি করবেন, প্লাগ ইনে যাবেন, প্লাগ ইনে যাওয়ার পরে অ্যাড নিউ করবেন। আপনি অ্যাড নিউতে ক্লিক করলেন, এখানে লেখেন সিএমবি 2। সিএমবি 2 এটাতে ইনস্টল করেন। ডাউনলোড হবে না। ব্রাইটনেস কমানো, আপনাদের ব্রাইটনেস বাড়ানো থাকলে তো সমস্যা। আচ্ছা, ওই কম ব্রাইটনেসের মধ্যে মানে থাকতে থাকতে এটাতে বেশি থাকলে আপনাদের সমস্যা হয়। ঠিক আছে। বেশি কম হয়ে গেছে না? আচ্ছা, যাই হোক, আমরা জাস্ট প্লাগ ইনটা অ্যাক্টিভেট করবো এখন। ঠিক আছে। অ্যাক্টিভেট করার পরে কোনো চেঞ্জ দেখতে পাবো না। ঠিক আছে। অ্যাক্টিভেট করার পরে কোনো চেঞ্জ দেখতে পাবো না আমরা। সিএমবি 2 মেটাবক্স, এটা আমরা বলছিলাম দুইভাবে ডাউনলোড করতে পারি। একটা হচ্ছে ওইখান থেকে, আরেকটা এই গেট হাব থেকে। আপনার যদি মনে হয় যে এইটা ডাউনলোড করে ইনস্টল করবেন, সমস্যা নেই, এটাও ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, দুইটা একই। এই যে এখানে বলতেছে যে এখান থেকে আপনি ডাউনলোড দিবেন। লিঙ্কটা কি দিছে দেখেন তো, প্লাগইন স্ল্যাশ সিএমবি 2। আমরা ডাউনলোড কি দিছি, সিএমবি 2। দেখা যাচ্ছে না? কোনটার জন্য ছিল, অ্যাডভান্সে না?
তো সমস্যা হওয়ার কথা না, একই তো। আচ্ছা বাদ দেন, সমস্যা নেই। কিছু ক্লিয়ার হয়েছে? এখানে বলতেছিলাম যে CMB2 মেটাবক্স, তাই না? এবং এটা যখন আপনি অ্যাক্টিভেট করবেন তখন কিছুই পরিবর্তন আসবে না। আমরা ওই যে বললাম যে যখন একটা পেজ ক্রিয়েট করব, যে অ্যাড নিউ থেকে পেজ অথবা পোস্ট আমরা যাব, যাওয়ার পরে ওইটা ক্রিয়েট করব, নিচে একটা অপশন আসবে ওই মেটাবক্স নামে, বা ওইটার কোনো অপশন কিন্তু আসে না। এটা কি আছে? কাস্টম ফিল্ড। আচ্ছা, আমরা যখনই কোনো একটা কাজ করব, বা মেটাবক্স বা বলেন, বা যে কোনো প্লাগ ইন বলেন, বা কোনো ফ্রেমওয়ার্ক বলেন, যখনই ওইটা নিয়ে কাজ করব তখন অবশ্যই এটা ডকুমেন্টেশনটা দেখব, যে ডকুমেন্টেশনে কীভাবে বলছে। ঠিক আছে? এখানে একটু নিচের দিকে স্ক্রল করে দেখবেন যে এখানে কিভাবে করতে বলছে, কাজগুলো কিভাবে করতে বলছে। একটু নিচের দিকে স্ক্রল করেন, এখানে যান, এটাতে না, এখানে যাই। এটা হচ্ছে কি কি টাইপ আছে। এখানে বলতেছে বেসিক ইউজ ইনস্ট্রাকশন। এখানে যাই, এখানে বলতেছে যে এরকম যদি আপনার থিমটা থাকে, অর্থাৎ আপনার থিমের নাম থাকবে, নামের ভিতরে একটা ফোল্ডার আপনি ক্রিয়েট করতে পারেন। ফোল্ডার ক্রিয়েট করে ওটার মধ্যে একটা ফাংশন ডট পিএইচপি তৈরি করতে পারেন। আমাদের যে এই নামে দিতে হবে তা কিন্তু না, জাস্ট বলছে, আপনি যদি আলাদা রাখেন তাহলে ভালো। ঠিক আছে? আমরা ওই কাজটাই করবো এখন। ধরেন আমরা যে ফোল্ডারে কাজ করতেছি ওটা হচ্ছে সি ড্রাইভের মধ্যে ওয়ার্ম সার্ভারের ভিতরে www ডিরেক্টরিতে। এখানে তো অনেক ফোল্ডার, এই ফোল্ডারে আমরা কাজ করতেছিলাম না। আরেকবার একটু দেখি, এখানে ছিলাম www ডিরেক্টরি কোথায়, অন্য একটা লোকেশনে। এটা মানে নতুন করে সেট আপ দেওয়া হয়েছে, মানে সেট আপ দেওয়ার পরে এই লোকেশনটা চেঞ্জ করা মানে করে দেওয়া হয়েছে। যাই হোক, ওইটা কোনো সমস্যা না। আমাদের কাজ হচ্ছে 35 নম্বর বেচের মধ্যে ছিলাম, থিম ছিল, থিমের নাম কি 2014 ছিল, এই তো 2014-এর ভিতরে গেলাম। এইখানে যে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম, একটা ফোল্ডার তৈরি করলাম, এবং এইখানে লিখে দিলাম মেটাবক্স। ঠিক আছে? মানে যা ইচ্ছা তাই লিখলাম আর কি, একটা ফোল্ডারের নাম তৈরি করলাম, কারণ এখানে তো অনেক ফাইল আছে, তাই না? এখানে যদি আমরা নতুন কিছু লিখি তাহলে একটু ঝামেলা হইতে পারে। আচ্ছা, এইখানে আমরা তৈরি করলাম, আমরা নাম দিলাম ফাংশন ডট পিএইচপি, অথবা এরকম করতে পারি, নাম দিলাম মেটাবক্স ডট পিএইচপি। ঠিক আছে? আমরা জাস্ট একটা নাম দিলাম, পিএইচপি ফাইলে একটা নাম দিলাম। আসলে এরপর বলতেছে এই যে মেটাবক্সটা আছে, আচ্ছা, মেটাবক্সের ভিতরে আপনার মানে ফাংশনগুলো লিখতে হবে, যে কিভাবে কাজ করবে বা কি কি লিখলে আপনি এটা কাজ করবে, ওইটা করতে বলতেছে। আবার এখানে ওদের যে প্লাগইনটা আছে, প্লাগইন যেটা আমরা ডাউনলোড দিয়েছি অলরেডি, ঠিক আছে, এই প্লাগইনের ভিতরে একটা ফাইল আছে ডেমো ফাইল। আমরা যখন রিডাক্স ফ্রেমওয়ার্ক দেখছিলাম ওইখানে কিন্তু দুইটা ফাইল ছিল, তাই না? একটা ছিল স্যাম্পল কনফিগ, ওটা যখন আমরা লিঙ্ক করাইছি দেখছিলাম ওইখানে মানে রিডাক্স ফ্রেমওয়ার্কের যত অপশন আছে সবগুলো অপশন আমরা দেখতে পেয়েছি, তাই না? এরকম এটার মধ্যে একটা অপশন আছে, এক্সট্রাক্ট করি, ঠিক আছে? এটা হচ্ছে মেটাবক্স প্লাগইন। এটার ভিতরে একটা আছে এক্সাম্পল ফাংশনস ডট পিএইচপি। ঠিক আছে? বলতেছে এইটার ভিতরে যত ফাংশন আছে আপনি চাইলে এটাকে কপি করে ওইটাতে দিয়ে দিতে পারবেন, মানে নতুন আমরা যে ফাইলটা তৈরি করলাম ওইটাতে। তাহলে ওইটা যদি আমরা করতেও যাই তাহলেও কাজ হবে না। সাপোজ আমরা এখানে দেখেন ওদের ডকুমেন্টেশনের মধ্যে বলতেছে ওইটা করার পরে বলতেছে ওপেন এক্সাম্পল ফাংশন ডট পিএইচপি, পেস্ট অল কোডস ইনটু ফাংশন ডট পিএইচপি। অর্থাৎ ওই যে আমরা বললাম একটা থিমের যে লোকেশন, ওই লোকেশনের মধ্যে একটা কি ক্রিয়েট করব, একটা ফাইল ক্রিয়েট করব। সেটা যদি ফাংশন ডট পিএইচপি থাকে তাহলে ফাংশন ডট পিএইচপি, যদি মেটাবক্স থাকে মেটাবক্স ডট পিএইচপি, যাই আছে। ওইটার ভিতরে বলতেছে এক্সাম্পল ফাংশনের ভিতরে যা আছে সব দিয়ে দিতে। ঠিক আছে? এটা দিয়ে দিতে বলছে। এরপর বলতেছে
এই যে ফাংশন ডট পিএইচপিটা আমরা তৈরি করলাম, এখন অনেকগুলো ফোল্ডার হয়ে গেছে। ওকে, আমরা যে ফাংশন ডট পিএইচপিটা তৈরি করলাম এটা কিন্তু থিমের মধ্যে এখনো কল করা হয় নাই। কল করা হয়েছে? থিমের মধ্যে কল করতে হবে না? কল না করলে কিন্তু কাজ করবে না। এখন কল করার জন্য আমরা জানি যে যদি কোনো পিএইচপি ফাইল আমরা থিমের মধ্যে কাজ করাইতে চাই, সেক্ষেত্রে হয় ফাংশন ডট পিএইচপিতে কল করতে হবে, না হয় ফাংশন ডট পিএইচপিতে কল করা আছে এমন কোনো পেজের মধ্যে জাস্ট কল করতে হবে। আমাদের দরকার নাই এই থিমের অত কিছু কাটাকাটি করার, আমরা জাস্ট ফাংশন ডট পিএইচপিতেই এডিট করব। ঠিক আছে, এখানে যাওয়ার পরে এখন এই ফাংশন ডট পিএইচপিতে অনেক কিছু লেখা আছে, আমরা এত কোডিং বুঝি না। আমরা চাচ্ছি এটার মধ্যে আমরা একটা লিঙ্ক করাবো। আমরা যেটা করব, একবারে নিচে ওই থিমের একদম নিচে যাব, নিচে অথবা আমরা যখন একটা থিম তৈরি করব তখন ওইখানে একটা অপশন রাখবো, ওই অপশনের মধ্যে রাখবো। ঠিক আছে, যেমন এইখানে আমরা কি করলাম, যে বললাম এইখানে ওই ফাইলটা আসবে। ফাইল কল করার জন্য আমরা জানি একটা ফাংশন আছে, নাম কি, বা কয়েকটা ফাংশন আছে, বাট আমরা ওয়ান্স যেটাতে আছে, অর্থাৎ ইনক্লুড ওয়ান্স অথবা রিকোয়ার্ড ওয়ান্স, ঠিক আছে, এই দুইটার যে কোনো একটা আমরা ইউজ করবো, বাট ইনক্লুড অথবা রিকোয়ার্ড এটা ইউজ করবো না। কারণ রিকোয়ার্ড ওয়ান্স বা ইনক্লুড ওয়ান্স একবারই ওটা ইনক্লুড করবে, একাধিকবার না। যদি অন্য কোনো জায়গায় থাকে ওটা বাদ দিয়ে দিবে, তাই না? আচ্ছা, ইনক্লুড ওয়ান্স, এখানে আমরা বলে দিলাম যেটা লোকেশনটা কি হবে। লোকেশনের নাম কি, মেটাবক্স স্ল্যাশ মেটাবক্স ডট পিএইচপি, এটাই তো? আরেকবার একটু দেখে নেন যে এটাই কি ফাংশনের নাম কিনা বা পেজের নাম কিনা, মেটাবক্স ডট পিএইচপি। ঠিক আছে, এটা যখন আপনি মানে সেভ করে দিবেন, সেভ করে দেওয়ার পরে আপনি এখানে একটা রিলোড দেন, পেজের মধ্যে এখানে আপডেট দেন, অনেক কিছু চলে আসে। বলতেছে টেস্ট মেটাবক্স, টেস্ট, টেক্সট স্মল, টেক্সট মিডিয়াম, ওয়েবসাইট ইউআরএল, অনেক অপশন। হ্যাঁ হ্যাঁ, সব ডাবল ডাবল আসে নাই, এটা এটা বিষয়টা হচ্ছে এক একটা দেখেন। ঠিক আছে, সবগুলো টেস্ট। ঠিক আছে, যাই হোক, এটা হচ্ছে এক্সাম্পল, মানে এরকম অপশনগুলো আপনারা তৈরি করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এতটুকু বুঝতে তো কোনো সমস্যা নেই। এখন আমাদের যেটা করতে হবে, এই যে এখানে এক্সাম্পল ডট যে ফাংশনটা আছে, এটা আমরা কাজ করব না, এটা বাদ। ফাংশন ডট পিএইচপি তো কল করা আছে, তাই না? এটা কল করে রাখলাম, এক্সাম্পলটাও বাদ দিয়ে দিলাম, এখানে যা আছে এগুলোও বাদ দিয়ে দেবো, এখানে যা আছে এগুলো বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে সেভ করি। কারণ এখানে যা আমরা করবো সব নিজেরা কোডিং করে করবো। ঠিক আছে, কারণ এগুলো আমাদের শিখতে হবে যে এটা কিভাবে নিয়ে আসতে হয়। ওইটা যদি আমরা এডিট করতে যাই, এডিট করতে গেলে অনেক ঝামেলা, কারণ ওইখানে অনেক ফাংশন, তাই না? অত তো লাগবে না আমাদের। ওকে, ধরেন এখানে যে কমেন্টসটা আছে, কমেন্টসটাও বাদ দিয়ে দিই, কমেন্টস আপডেট দিই। আচ্ছা, এরপর বলতেছে এটা যদি আপনি ইউজ করতে চান তাহলে এই কথাটা বলতে হবে, অর্থাৎ একটা ফাইল কল করতে হবে। তবে যদি এটা প্লাগইন হিসাবে ইউজ করেন তাহলে এটা কল করার দরকার নেই, আমরা আপাতত প্লাগইন হিসাবে করতেছি না। আচ্ছা, এরপর বলতেছে একটা ফাংশন তৈরি করতে, আমরা এখান থেকে কাজ করব। ঠিক আছে, এখান থেকে কাজ স্টার্ট করব। একটা ফাংশন তৈরি করব, নাম দিলাম আমাদের মেটাবক্স, এটা ফাংশন। ঠিক আছে, আর আমরা যখন ফাংশন ডট পিএইচপিতে ফাংশনগুলো লিখি তখন আমরা কি করি, যে ওই ফাংশনটা কাজ করানোর জন্য অ্যাড অ্যাকশন করি না, অ্যাকশন, এখানে অ্যাড অ্যাকশন করলাম। অ্যাড অ্যাকশনের মধ্যে আমরা জানি যে যেটা যার সাথে রিলেটেড ওই কথাটাই ফার্স্টে আমরা লিখি। অনেক সময় ইনিট লিখি, অনেক সময় উইজেট ইনিট লিখি, তাই না? তারপর লিখি ইনকিউ স্ক্রিপ্ট, এরকম লিখি না, মানে বিভিন্ন হুক এখানে দিই আমরা। ঠিক আছে, এখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে সিএমবি টু অ্যাডমিন ইন ইট।
তারপর আরেকবার একটু দেখে নেন, cmd2 admin init। ঠিক আছে, পরবর্তীটাতে আমরা জানি যে ফাংশনটাই হয়, এই তো ফাংশনটা হয়ে গেল, মানে আমরা একটা ফাংশন তৈরি করলাম, ওইটা কল করলাম। এখন এখানে আমরা একটা ভেরিয়েবল নিব। ঠিক আছে, ভেরিয়েবলের নাম দিলাম যে এটা ফার্স্ট অপশন। ঠিক আছে, আমরা জাস্ট একটা ভেরিয়েবল নিলাম, অথবা এরকম লিখতে পারি যে এটা অপশন 1, এরকম দিতে পারি না? দেওয়ার পরে এটার মানটা আমরা এখানে দিয়ে দিব, মানটা একাধিক হবে। ঠিক আছে, এই কারণে আমরা অ্যারে দিব। ঠিক আছে, অ্যারের মধ্যে এখানে যে কাজগুলো করব, যে কি কি হবে এখানে, অ্যারের মানগুলো কিভাবে লেখা এটা মনে আছে তো? ওকে, এখানে আমরা দিলাম টাইটেল, টাইটেলের মধ্যে দিয়ে দিলাম যে শো করে কিনা, নাকি দেখি মেটাবক্স শো করে কিনা। আচ্ছা, এটা একটা আইডি দিতে হবে, অবশ্যই একটা আইডি দিতে হবে। আইডি নাম দিলাম শো মেটাবক্স, অবশ্যই এখানে স্পেস রাখা যাবে না। ঠিক আছে, ওকে, শো মেটাবক্স। এখন নিচে অবজেক্ট টাইপ দিতে হবে, যে কোন কোন জায়গায় এটা শো করবে। ঠিক আছে, যেমন এখানে দেখেন সুন্দরভাবে বলে দিচ্ছে অবজেক্ট টাইপস। ঠিক আছে, আমরা এখান থেকে অবজেক্ট টাইপসটা নিয়ে নিলাম। অবজেক্ট টাইপস একটু সাজায় লিখি, বুঝতে সুবিধা হবে। অবজেক্ট টাইপস যখন দিব আমরা, দেখা গেছে একটা ইয়ার মধ্যে আপনারা যখন একটা পেজ তৈরি করেন বা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মধ্যে যত টাইপের অপশন আছে, মানে কাস্টম পোস্ট টাইপ যে যত টাইপের আছে বা পোস্ট টাইপ যত টাইপের আছে, যেমন পেজ, পোস্ট, মিডিয়া, তারপর আপনার কমেন্টস, এই টাইপের যদি নতুন কোনো ইয়ে থাকে, পোর্টফোলিও, ঠিক আছে, এই টাইপের যে টেস্টিমোনিয়াল, এই টাইপের যদি কোনো অপশন থাকে, ওই টাইপের নামগুলো এখানে হবে। যেহেতু একাধিক নাম হবে, এখানে অবশ্যই একটা অ্যারে দিতে হবে, এটা হচ্ছে কম্পালসারি, দিতেই হবে। আপনি অ্যারে দিয়ে পোস্ট টাইপের নামটা পাবেন কোথায়? যখন আপনি সাপোজ অ্যাড নিউতে গেলেন, আবার সাপোজ অল পোস্টে গেলেন, এখান থেকে পেজে গেলেন, পোস্ট টাইপ নাম কি? পেজ। এরকম পোস্ট টাইপের নামটা থাকবে, যে এটা হচ্ছে পোস্ট টাইপের নাম। আমরা এখানে দিলাম পেজ, জাস্ট এতটুকু অ্যাড করলাম। আমরা একটা পেজ তৈরি করি এখন, অ্যাড নিউ পেজ। আসছে কিছু? আসে নাই, কারণ এইখানে আপনার আবার আমরা অলরেডি আইডিটা দিয়ে দিছি না, আইডি দিয়ে দিছি, অবজেক্ট টাইপস দিয়ে দিছি, হ্যাঁ, এই তিনটাতেই আসবে। ওকে, এই অ্যারেটা আমরা সরাসরি লিখবো না। ঠিক আছে, এখানে লিখবো নিউ cmb2 মেটাবক্স, একটা ফাংশন আর কি, যে ওই যে ভেরিয়েবলটা নিলাম না, অপশন 1 যে ভেরিয়েবলটা দিলাম, ওইটার মধ্যে একটা ফাংশনের নাম লিখলাম নিউ cmb2 মেটাবক্স। এই হচ্ছে ফাংশনের নাম, cmb2 বক্স, মেটাবক্স না, মেটা হবে না। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে, নিউ cmb2 বক্স। এটার ভিতরে অ্যারে দিয়ে লিখবো, আর অ্যারের ভিতরে কখনো কোলন হয় না। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফাংশন আর কি। ঠিক আছে, এই ফাংশনটা আমরা ভেরিয়েবলের মান হিসাবে দিচ্ছি। এখন এখানে যাই, আপডেট দিই আর কি, আসছে। আরেকবার করি, কি কি করলাম। ফার্স্টে একটা ফাংশন বানাইলাম এবং ওইটা অ্যাড অ্যাকশনের মাধ্যমে অ্যাড করলাম, এই তো। আর অ্যাড অ্যাকশনের মধ্যে লিখলাম cmb2 admin init। ঠিক আছে, এরপর আমরা ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল নিচ্ছি, নাম দিলাম অপশন 1, এই তো। এরপর এই অপশন 1 সমান সমান আমরা একটা মান দিলাম, মানে একটা ফাংশন দিলাম, ফাংশনের নাম কি?
cmp2 তারপর মেটা বক্স না না না, এটা হচ্ছে নিউ cmp2 বক্স এই ফাংশনটা। ঠিক আছে, এই ফাংশনের ভিতরে আমরা মানগুলো দিব অ্যারে, এইটার ভিতরে টাইটেল ইকুয়াল অপশন বক্স 1, বুঝিনি। হ্যাঁ, এটা 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 হচ্ছে ওদের ফাংশনের মধ্যে এটা ওভাররাইড করতেছে, মানে এই অ্যাডমিন ইনিটের মধ্যে এটা অ্যাড করতেছে। ঠিক আছে, আচ্ছা এখানে যে আমরা কি করলাম, একটা টাইটেল দিলাম, তাই না? টাইটেলের পর একটা আইডি দেই, আইডি ওপিটি 1। ঠিক আছে, আমরা যে কোনো একটা আইডি দিলেই হয়, এটা দিলাম। এরপর এখানে দিব অবজেক্ট টাইপ, অবজেক্ট টাইপস এখানে অবশ্যই কিসের মধ্যে লিখতে হবে, অ্যারের মধ্যে লিখতে হবে। ভিতরে দিলাম পেজ, এতটুকু সেভ করলাম, এখানে একটা রিলোড দিলাম। অপশন বক্স 1, এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? এটার ভিতরে আমাদের অপশন রাখতে হবে, অর্থাৎ যখন ভিতরে অপশন রাখবো তখন এটাতে ক্লিক করলে ওই ভিতরে অপশনগুলো শো করবে, আবার হাইট হবে। ঠিক আছে, এখন ওই অপশনগুলো অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভেরিয়েবলটা আপনি নিলেন, ঠিক আছে, এই ভেরিয়েবলটাই নিচে কল করতে হবে। কল করে বলতে হবে এটার অ্যাড ফিল্ড। ঠিক আছে, এটা আরেকটা ফাংশন, এই অপশনের অ্যাড ফিল্ড। এখন এটার ভিতরে ফিল্ডের ভিতরে তো অনেক কিছু হবে, তাই না? টাইটেল হবে, তারপর এটার আরও অপশন থাকবে, এই কারণে আরেকটা অ্যারে দিব এটার ভিতরে। এখানে এটার নাম দিলাম নেম। টাইটেলের মানে ফিল্ডের নামটা কি হবে, নামটা দিলাম যে কি দেওয়া যায়, অপশন 1 বা এখানে লিখলাম টাইটেল দিলাম। ঠিক আছে, এটার মধ্যে কি হবে, এখানে একটা আইডি দিতে হবে, আইডি আমরা দিলাম একটা নাম, আইডি নেম। আরেকটা অ্যাড করতে হবে, এটা যে অপশনটা এটা কি হবে, টাইপ টেক্সট। ঠিক আছে, জাস্ট এতটুকু অ্যাড করলাম, আপডেট দিই। আসছে? আপনার নাম কি, এখানে লেখেন রাশিদুল। আচ্ছা, এটা সেভ হয়ে গেল। কিন্তু এখন আপনি চাচ্ছেন এটা আপনার পেজের মধ্যে শো করাবেন, এটাই তো? আচ্ছা, পেজের মধ্যে শো করানোর জন্য সাপোজ এখন আমরা যদি পেজে শো করে দিয়ে যাই তাহলে ঝামেলা। কি ঝামেলা, যে ওদের যে টেমপ্লেটগুলো আছে টেমপ্লেটগুলোতে আমরা শো করাবো না, কারণ আমরা তো বুঝতে হবে ফার্স্ট, তাই না? এই কারণে সাপোজ থিমের মধ্যে আমরা আরেকটা ফাইল তৈরি করলাম এইখানে, জাস্ট এটা দেখানোর জন্য। কাস্টম পেজ ডট পিএইচপি নাম দিলাম। আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, বাট আমরা চাচ্ছি আলাদা করে একবার দেখে আসি কিভাবে কাজ করে। ঠিক আছে, কাস্টম পেজ ডট পিএইচপি, এটার মধ্যে লিখি পিএইচপি। আমরা জানি যে হোয়াইল লুপ দিয়ে আমরা কন্টেন্টগুলো নিয়ে আসি, তাই না? হোয়াইল এর ভিতরে লিখি হ্যাভ পোস্টেস, তারপর দ্য পোস্ট, এই তো। তারপর এটা যখন শেষ হয় তখন আমরা লিখি ইন্ড হোয়াইল, এই তো। এর ভিতরে থাকে দ্য কন্টেন্ট, এরকম থাকে না? আচ্ছা, জাস্ট এতটুকুই আমরা আপডেট দিলাম।
ভিতরে কিছু লেখা আছে এটাতে। আর এইটা আমরা এখানে নিয়ে আসবো। এখানে আমরা নাম দিলাম যে একটা টেমপ্লেট, টেমপ্লেট নেম সাপোজ নাম দিলাম CMB2, কমেন্টসের মধ্যে দিয়ে দিলাম। এখন যদি এটা আমরা আপডেট দিই পেজটাকে, নাম দিলাম টেস্ট পেজ ফর CMB2, আপডেট করলাম। এখন কিন্তু এখানে টেমপ্লেটটা সিলেক্ট করি না, এখন করা যাবে। ঠিক আছে, CMB2 এই টেমপ্লেটটা যখন সিলেক্ট করবো তখন ওই পেজ থেকে আমাদের শো করবে, তাই না? এটা ভিউ করলাম পেজ ফর CMB2, কারণ আমরা এখানে কি কল করছি, শুধুমাত্র দা কন্টেন্ট। আমরা চাচ্ছি একদম আগে যেভাবে করতাম যে এটা এইভাবে না দিয়ে পিএইচপিটা এখানে শেষ, তারপর আবার এখানে পিএইচপি শুরু, সাপোজ এটা এইভাবে লিখলাম। এটা আবার আরেক পিএইচপির মধ্যে লিখলাম। এটাকে H1 এর মধ্যে লিখলাম, দা কন্টেন্ট H1 এ। ঠিক আছে, জাস্ট এটা হচ্ছে কন্টেন্ট, মানে পেজের যে লেখাটা এটা আমরা শো করে এলাম। এখন পেজ বা পোস্ট থেকে যদি আমরা CMB2 মেটাবক্স যেটা বা কাস্টম ফিল্ডের যদি কোনো কিছু মানে শো করতে চাইতাম, তাহলে এখানে কি ফাংশন লিখতাম? এখানে লিখতাম সাপোজ এটা আমরা লিখি H1 এর ভিতরে PHP একটা ফাংশন লিখলাম। কি ফাংশন? গেট পোস্ট মেটা। এটার সাথে পরিচিত নাই কয়জন? গেট পোস্ট মেটা পরিচিত আছেন এটার সাথে? নাম শুনছিলেন? কাস্টম ফিল্ড দেখাইনি আপনাদের, গত 2টা ক্লাসে আমি কাস্টম ফিল্ড দেখাইছি। কাস্টম ফিল্ড দেখাইছি, ওইখানে কিন্তু এই গেট পোস্ট মেটা দিয়ে কল করছি আমরা। এবং প্রথমটাতে ছিল আইডি, তারপরটাতে ছিল, তখন এখানে লিখতাম আমরা একটা আইডি, পেজের আইডি, অর্থাৎ এখানে এটা হচ্ছে 30 নম্বর পেজ না, এটা হচ্ছে পেজের আইডি, লিখতাম 30। তারপর লিখতাম একটা আইডির নাম, তারপর লিখতাম ট্রু অর ফলস। এখানে কোন আইডিটা হইতো, যে আইডিটা লিখে আমাদের এই মানে মানটা আসতো, যে আইডি থেকে এই মানটা আসতো, এখানে মানটা হবে, আমরা একটা আইডি দিছিলাম, নাম কি? নেম। এই আইডিটাই হবে। একটা রিলোড দেন, এখানে আসছে, একটা আপডেট দেন। হুম, যে পেজের মধ্যে আমরা লিখলাম, সাপোজ এই পেজের মধ্যে এই পেজের আইডি ঠিক আছে, নাম আসে না, আচ্ছা সমস্যা নেই। গেট পোস্ট মেটা ইকো কে দিবে? আসছে? কি কি করতে হবে দেখেন, আবার বলি। CMB2 মেটাবক্স যারা আগে থেকে দেখে আসছেন তাদের জন্য একটু সমস্যা হতে পারে, যারা নতুন দেখতেছেন তাদের জন্য সমস্যা হওয়ার কথা না, কারণ খুব সহজ একটা বিষয়। ফাংশন, একটা ফাংশন তৈরি করলাম, ওই ফাংশনটাই একটা হুকের ভিতরে দিয়ে দিলাম। হুকের নাম কি? CMB2 অ্যাডমিন ইনিট, তাই না? এরপর এইখানে একটা ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবলের মধ্যে একটা ফাংশন, নাম কি? নিউ CMB2 মেটাবক্স, CMB2 বক্স। এরপর ওটার ভিতরে হবে অ্যারে, অ্যারের ভিতরে টাইটেল, আইডি, অবজেক্ট টাইপস, এতটুকুই তো। এরপর বললাম এই অপশনের ভিতরে, এই অপশনের ভিতরে অ্যাড ফিল্ড, ঠিক আছে? এই অপশনের ভিতরে ফিল্ড অ্যাড করলাম, নাম দিলাম, আইডি দিলাম, টাইপ দিলাম, ঠিক আছে? এই যে এখানে আইডি, এই আইডিটাই আমরা এখানে কল করে দিলাম, এই তো। এখন আমরা চাচ্ছি এই যে 30, এটা আমাদের ডাইনামিক ভাবে আসবে আইডিটা, তাহলে গেট দা আইডি পোস্ট আইডি, এটা একটা।
সাপোজ আমরা নতুন আরেকটা পেজ তৈরি করলাম, ঠিক আছে। এখানে মনে করেন আমরা পোস্ট তৈরি করলাম যে CMB2 পোস্ট 2 বা পেজ 2 লিখলাম। আপনার নাম কি এখানে? এখানে সাপোজ সুজন ভাই এখানে নিয়ে আসি কেয়ার করে। আচ্ছা, CMB2 অপশন হবে, টেমপ্লেট টাইপ হবে CMB2। আপডেট করলাম, ভিউ করি, ঠিক আছে। মানে প্রত্যেকটা জায়গায় এইভাবে বক্স আপনি অ্যাড করতে পারবেন। এখন আপনার কথা হচ্ছে এখানে একটা মানে নাম থাকবে, সাথে একটা ইমেজ থাকবে, নামটাও থাকবে সাথে ইমেজটাও থাকবে। আপনি কি করলেন, এইখানে একটা ফিল্ড অ্যাড করলেন মেটা বক্সের ভিতরে। কি হবে, আবার এই ভেরিয়েবলটা হবে, নিচে ভেরিয়েবলটা হবে, এইটার ভিতরে কি হবে, অ্যাড ফিল্ড। হ্যাঁ, এটা তো একটা ফিল্ড, এটা আরেকটা ফিল্ড, এটা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ফিল্ড। আমরা যখন করছিলাম, আমরা এই অপশন থিম অপশন বানাইছিলাম না রিডাক্স ফ্রেমওয়ার্ক দিয়ে, ওইখানে প্রত্যেকটা অপশনের জন্য কি করতাম, আলাদা আলাদা অ্যারে নিতাম। এখানে প্রত্যেকটা অপশনের জন্য আলাদা আলাদা করে কল করবো, আলাদা আলাদা অ্যাড ফিল্ড করব। অ্যাড ফিল্ড করলাম, এইখানে আবার সেই আগের জিনিসগুলোই হবে। আগের অপশনগুলোই হলো। এখন আমি চাচ্ছি শুধু এইখানে আইডিটা চেঞ্জ হবে। হ্যাঁ, ও অ্যারে দিই নেই, ওকে। আচ্ছা, আইডি ইমেজ টাইপ ইকুয়াল, এখানে আমরা দিব ইমেজ আপলোড করতে পারবে, ঠিক আছে, ফাইল, ঠিক আছে। আপডেট করলাম, দুইটাতে আপনার নাম কি, কারণ দুইটা টাইটেল একই। ইমেজ আপলোড করেন, আপডেট দিলাম। ক্লিক করেন, এই জায়গায় এটা অনেক জায়গায় দেখবেন যে প্রত্যেকটা পেজের হেডারে একটা ইমেজ থাকে, এবং ওই ইমেজটা প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা থাকে। এরকম অনেক সাইট দেখবেন, অনেক সাইটের মধ্যে এরকম থাকে না। সাপোজ অ্যাভাটা থিমের মধ্যে কি আছে, অ্যাভাটা থিমের মধ্যে যে টাইটেল বারটা থাকে, টাইটেল বারের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আপলোড করা যায়, যায়। ওই টাইপের অপশন এইভাবে রাখতে পারবেন যে প্রত্যেকটা পেজে পেজে অপশনগুলো থাকবে। বিষয়টা ক্লিয়ার? ওকে। আপনি চাচ্ছেন এখানে একটা ইমেজ শো করবে, আমরা এখান থেকে আপলোড করি ইমেজ, এই ইমেজটা ইউজ দিস ইমেজ আপলোড। আপনি কি করতেছেন যে ওইটা যখন আপলোড করলেন এইখানে সেটা কল করবেন, এই তো। এখানে কল করার জন্য কি করতে হবে, এটা আরেকবার নিয়ে আসতে হবে, এই তো। আরেকবার নিয়ে আসলেন, তবে সেটা H1 এর মধ্যে না, ট্যাগের মধ্যে না, এখানে জাস্ট ইমেজের যে আইডিটা ছিল আইডিটা দিয়ে দেন। আইডি কি ছিল, img। আমরা জানি যে যদি এইভাবে কল করি তাহলে শুধুমাত্র কি হয়, লিঙ্কটা আসে। যদি শুধু লিঙ্কটাই আসে তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা এরকম করতে পারি না, img ট্যাগের ভিতরে এটা পিএইচপির বাইরের যে স্পেসগুলো আছে স্পেসগুলো কেটে দিব, এই তো। এখন একটা রিলোড দেন, ইমেজ আসছে। আচ্ছা, এই হচ্ছে অপশন আর কি, ঠিক আছে। এরপরে আপনাদের দেখতে হবে যে এখানে আরো কি কি টাইপস আছে। এখানে দেখেন এক নজরে অনেকগুলো টাইপস দেখাচ্ছে আপনাকে। বলতেছে কি কি টাইপস আছে সেটা এখান থেকে দেখে আসেন। কি কি আছে, টাইটেল আছে, টেক্সট আছে, টেক্সট স্মল আছে, টেক্সট মিডিয়াম আছে, টেক্সট ইমেল আছে, টেক্সট ইউআরএল আছে, টেক্সট মানি আছে, টেক্সট এরিয়া আছে। হ্যাঁ, দেখেন কি টাকার ইয়ে থাকবে আর কি, একটা আইকন থাকবে।
ইমেজ চেঞ্জ। বুঝতে পারছেন? আচ্ছা, একইভাবে একইভাবে কল করব। আচ্ছা যাই হোক, আমরা যে অপশনগুলো তৈরি করব, ঠিক আছে, আমরা মনে করেন প্রত্যেকটা পেজের মধ্যে অপশন রাখবো। কিরকম অপশন রাখবো? এখানে রাখতে পারি যে হেডার, হেডার, ঠিক আছে, হেডার নাম দিলাম সেটিংস অথবা হেডার অপশন, হেডার সেটিংস। এখানে আইডি দিলাম যে সাইট হেডার, ঠিক আছে, একটা আইডি দিলাম। অ্যাড ফিল্ড, এখানে যে আপনার নামটা আছে আমরা চাচ্ছি যেটা যে হেডার ব্যাকগ্রাউন্ড কালার, কালার আইডি দিলাম এজ কালার, টাইপ কি হবে? কালার। এরপর এখানে আমরা দিলাম হেডার টেক্সট কালার, ঠিক আছে, এখানে নাম দিলাম হেডার টেক্সট কালার। এখানে আইডি দিলাম এইজ কালার, জাস্ট একটা আইডি দিলাম আর কি। এখানেও দিয়ে দিলাম কালার। এখন এখানে যান, আপডেট করেন, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার। এইখানে মানে কালারের জন্য কিছু আসছে? আসে নাই, কারণ এইখানে আমরা যে টাইপটা লিখছি টাইপটা ভুল লিখছি। একটা লিস্ট দেখছিলাম না আমরা, একদম উপরে যাই, এইখানে এইখানেই এখানে দেখেন কালারের জন্য কি আছে, কালার পিকার আছে কোথায়? এই যে কালার পিকার, তার মানে আমাদের এখানে কালার পিকার ইউজ করতে হবে। এখানে এখানে টাইপ, এখানে যাই, আপডেট দেই, কালার পিকার। আমরা চাচ্ছি এটা কি হবে, যে H1 এর যে লেখা, H1 এর যে লেখা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? উপরে সাপোজ আমরা এখানে একটা ট্যাগ দিলাম, স্টাইল ট্যাগ, সবই চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, স্টাইল ট্যাগের ভিতরে আমরা দিলাম H1, এটাতে কি হবে? এটার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড এটা ডাইনামিক হবে, কালার এটাও ডাইনামিক হবে। কোথা থেকে আসবে? সাপোজ এই যে এইটা যা আছে এটা চলে যাবে এখানে, প্রথমটা, আর দ্বিতীয়টা এখানে। শুধু আইডিটা চেঞ্জ হবে, এইচ কালার, আর এটা হচ্ছে এইচটি কালার, টেক্সট কালার। এই তো এখন যেহেতু আমরা শুধু কালার চেঞ্জ করতেছি, এখানে তো আর H1 এর ভিতরে এটা লেখার দরকার নেই, দরকার আছে? এটা টেক্সট, এই কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে, এটার ভিতরে কালারগুলো চেঞ্জ হবে। তাহলে নর্মালি কিছুই নাই, এখানে একটা রিলোড দেন, এটা টেক্সট, ঠিক আছে। এটা কালার আমরা চেঞ্জ করব, কি করতে হবে? এখানে একটা কালার সিলেক্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের কালার। আপডেট দিই, ভিজিট করি, বিষয়টা ক্লিয়ার? এভাবে ইউজ করব। আবার মনে করেন আপনি চাচ্ছেন যে এটা তো হেডার অপশন রাখলাম, তাই না, হেডার সেটিংস, আরেকটা অপশন রাখবো, নাম দিব ফুটার সেটিংস। সেক্ষেত্রে এই মেটা বক্সের মধ্যে এইখানে একটা ভেরিয়েবল নিয়েছিলাম না, সেম ভাবে নিচে আরেকটাও ভেরিয়েবল নিব, ঠিক আছে, এখানে ওই একই ফাংশনের ভিতরে, অথবা নিচে আলাদা করে ফাংশন তৈরি করে ওইটাও আবার এভাবে অ্যাড করে নিব। দরকার কি, একটা ফাংশনের ভিতরে লিখে দিই। এখানে প্রয়োজন আমরা কমেন্ট দিতে পারি,
হেডার হেডার অপশন দিতে পারেন, সমস্যা নেই। যাই হোক, একটাতে যেহেতু দেই নেই, আরেকটাতে দেই, ঠিক আছে। এখানে কি করব, একটা ভেরিয়েবল নিব, নাম দিব ফুটার অপশনস, অথবা এইভাবে দিতে পারি ফুটার অপশনস, ঠিক আছে। এটার মধ্যে একটা ফাংশন হবে, নাম কি, নিউ সিএমবি টু বক্স। এটার ভিতরে অ্যারে হবে, হ্যাঁ এটা ডিফল্ট ফাংশন, এটা দিতে হবে। অ্যারে হবে, এটার ভিতরে নামগুলো লিখব, এখানে টাইটেল, নাম দিলাম ফুটার সেটিংস, একটা, এরপর দেব আইডি। আইডির মধ্যে কি দিব, ইচ্ছা আর কি, যাই দিই। আচ্ছা, এটা অবজেক্ট টাইপস, অবজেক্ট টাইপস এখানে হবে অ্যারে। আমি এখানে তিনটা লিখতেছি বলে যে তিনটাই হবে তা না, এটার প্রত্যেকটার মধ্যে আরো অপশন আছে, ঠিক আছে। আপনার যতটুকু দরকার ততটুকু ইউজ করেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, ফুটার সেটিংস, ফুটারের মধ্যে আমরা চাচ্ছি যে এটা পেজের মধ্যে থাকবে, পাশাপাশি এটা পোস্টেও থাকবে, ঠিক আছে, পেজেও থাকবে, পোস্টেও থাকবে। এটা শেষ। এখন এইটার ফিল্ডগুলো অ্যাড করবো, তাই না? তাহলে এটার নিচে অ্যাড করি এটার ফিল্ডস, তাহলে নাম দিব অ্যাড, কি, অ্যাড ফিল্ড। আপনার অ্যাকশন থেকে অ্যাকশন চলে আসছে। আচ্ছা, যাই হোক, অ্যারে একটা নাম দিব, নেম, কি নাম দেওয়া যায়, ফুটার লোগো, একটা লোগো অ্যাড করবো আমরা ফুটারে। একটা আইডি দিতে হবে, আইডির পরে আইডি কি দিব, যাই হোক, যা ইচ্ছা দিই। এইখানে আবার অবজেক্ট হবে নাকি, মেনটাতে হবে অবজেক্ট, ঠিক আছে, মেনটাতে হবে অবজেক্ট, এটাতে শুধু টাইপস, এটা হচ্ছে অবজেক্ট টাইপস, এটা শুধু টাইপস। ওকে, ফাইল, ঠিক আছে, এটা সেভ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, না, এখানে মনে করেন আমরা একটা ফুটার ট্যাগ নিলাম এই হোয়াইলের নিচে, ফুটার ট্যাগ, এটার ভিতরে একটা ইমেজ কল করলাম, এখানে ওই ইমেজটা শো করবে। তাহলে পিএইচপি ইকো গেট পোস্ট মেটা, একটা ফাংশন, এটার ভিতরে হবে গেট দ্য আইডি ব্রেকেটে পোস্ট আইডি, গেট দ্য আইডি পোস্ট আইডি, তারপরেরটা হবে আইডির নাম যেটা আমরা ইউজ করছি, তারপরটা হবে ট্রু। এখানে আইডি কি দিছিলাম, হ্যাঁ, এফ, এফ লোগো, ভুলে গেলে চলবে। আচ্ছা, একটা রিলোড দিলাম, একটা রিলোড দিলাম আর কি, ইমেজ তো দেই নেই। ইন্সপেক্ট এলিমেন্টে যাই, আমরা এইখানে যে অপশনটা, এই যে ফুটার, ফুটার ভিতরে দেখতেছি ইমেজ, আমরা চাচ্ছি যে যদি ওই ইমেজটা অ্যাড করা হয় তাহলে ইমেজ ট্যাগটা দেখাবে, না হলে দেখাবে না। কন্ডিশন, যদি ইমেজের ওই মানে ইমেজটা থাকে, যদি এখানে ইমেজটা থাকে তাহলে এটা শো করবে, না হলে শো করবে না। কারণ এখানে তো এখন ইমেজ দেই নাই, তাই না? তাহলে তো ইমেজটা এখানে আসার কথা না। কারণ যদি ওই একটা অপশন আমরা অ্যাড না করি এবং ওইটা যদি শো করে, তাহলে এতে কি পেজের লোডটা বাড়লো না, জায়গায় মানে পেজের সাইজটা বেড়ে গেল। এই কারণে আমরা যেটা করবো, এটা কন্ডিশনের ভিতরে লিখবো, ইফ
ইফ একটা ফাংশন উপরের দিকে নিয়ে গেলাম আর কি। আচ্ছা, ইফের ভিতরে আমরা ইকো করব ইমেজ ট্যাগটাকে, আইএমজি ট্যাগ, জাস্ট ইমেজ ট্যাগটাকে আমরা ইকো করলাম। এটার ভিতরে তো লিঙ্কটা হবে, তাই না? আলাদা করলাম, আবার ডট দিয়ে যোগ করলাম। এর ভিতরে হবে এই এতটুকু, কারণ যেহেতু একবার ইকো করা আছে আর এখানে ইকো করার দরকার নাই, তাই না? এই কারণে ইমেজ ট্যাগের ভিতরে এই এতটুকু ফাংশন কল করে দিলাম। এই লিঙ্কটা এখানে শো করবে, এবং এইখানে ইফ এটা যদি ট্রু হয় তাহলে, ঠিক আছে, ওইখানে দিয়ে দিলাম যে এটা যদি থাকে তাহলে এটা কাজ করবে, মানে এই ইমেজটা আসবে, না হলে আসবে না। তাহলে এটা বাদ দিয়ে দিই, এটা তো কাজ শেষ, তাই না? এটা সেভ করলাম, একটা রিলোড দেই। কি বলতেছে? এটা এখানে দেখেন কি বলছে, পার্স এরর আনএক্সপেক্টিং কমা। দেখতে হবে আপনি কোথায় কমাটা দিচ্ছেন। গেট পোস্ট মেটা, ও স্টেটমেন্ট ক্লোজ করিনি, রাইট, ইকোটা আমরা ক্লোজ করিনি আর কি, ঠিক আছে। রিলোড দেই। এখন দেখেন ফুটার ভিতর ইমেজ আছে নাই? আপনি এখানে যখন ইমেজটা অ্যাড করবেন, আপডেট দেন, আপডেট দেওয়ার পরে নিচে একটা অপশন আসবে ফুটার লোগো, অ্যাড করলাম, এটা অ্যাড করে দিলাম। বিষয়টা ক্লিয়ার? বাকিটুকু সিএসএস দিয়ে করবেন, ঠিক আছে। এইভাবে অপশনগুলো রাখতে হবে আপনাদের। এটা যদি ঠিকমতো বুঝতে পারেন তাহলে অনেক কিছু করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে এখানে একটা ইয়ে হবে, মানে অনেকগুলো ইমেজ হবে, এখানে তো একটা, তাই না? অর্থাৎ এইখানে যখন সিলেক্ট করবে তখন একসাথে অনেকগুলো সিলেক্ট করা যাবে। আমরা এখানে যাই, টাইপসের মধ্যে যাই। টাইপসের মধ্যে একটা দেখছিলাম ফাইল, তাই না? একটা ফাইল, আর একটা হচ্ছে ফাইলের লিস্ট। তাহলে এখানে আবার অ্যাড করি ফাইল লিস্ট। এখন লগোর মানে বন্যা বয়ে যাবে আর কি এই টাইপের। অথবা এরকম হয় না যে নিচে অনেকগুলা লোগো থাকে, মানে এদের যে পার্টনার আছে, মানে পার্টনার যে আছে, পার্টনারদের ইমেজ আসে না, ওরকম আর কি। এটা আপডেট দিলাম। একসাথে একাধিক সিলেক্ট করা যায়। আচ্ছা, এখন আমরা একটু সিএসএস করে নিই। কি সিএসএস করব? ধরেন এখানে অপশন দিলাম, কারণ ইমেজ তো অনেকগুলো দিব, তাহলে অনেক বড় হয়ে যাবে না, ঝামেলা। উপরে সিএসএস করি, এখানে নাম দিলাম ফুটারের ভিতরে যেই ইমেজ আছে ওইটার ম্যাক্সিমাম উইথ সাপোজ 100 পিক্সেল। এটার আচ্ছা ম্যাক্সিমাম না দিয়ে উইথ দিয়ে দিই সরাসরি, ঠিক আছে। আর হাইট দিয়ে দিলাম সেটা 80 পিক্সেল, তাহলে মানে ছোট হইলেও লম্বা করে দিবে। ইমেজ নিবে, আমি তো এটা সিএসএস করলাম, তাই না? সাপোজ এটা যদি আমরা সিএসএস হিসাবে ইউজ করি, তাহলে এখানে দেখেন একটা যখন অ্যাড করবো, এখানে আপডেট দিলাম, এখানে শো করবে না, একটা অ্যারে দেখাবে। এসআরসির মধ্যে কি দেখাইতেছে? বোঝা যায় না, না? আচ্ছা যাই হোক, এখানে একটা অ্যারে দেখাচ্ছে, ঠিক আছে। যদি নাই বোঝা যায় তাহলে দাঁড়ান বুঝাচ্ছি। দেখা যায়? আচ্ছা, এটাতে একটা মানে সুবিধা অসুবিধা আছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিরো দিলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, আমাদের এভাবে চলে। আচ্ছা, এখানে এসআরসির মধ্যে এরর দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? কারণ এখানে কয়টা ইমেজ অ্যাড করে? একাধিক। এবং আমরা জানি যে যদি একটা এরের একাধিক ভ্যালু থাকে, ওই ভ্যালুগুলোকে একটা একটা শো করানোর জন্য আমরা ফর ইচ লুপটা ইউজ করি, তাই না? হোয়াইল দিয়েও করতে পারবো, তবে আমরা ফর ইচ দিয়ে করবো। বিষয়টা ক্লিয়ার? আমরা এখানে ফর ইচ লুপটা ইউজ করব। তাহলে এখানে আমরা লিখি ইফ কন্ডিশনটা এভাবে থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়ান, আমি এই যে টোটালটা আছে না, টোটালটা একটা কমেন্টসের মধ্যে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি। এখন তার ওই ইমেজটা শো করবে না, তাই না? ইমেজের জায়গাটাও নিবে না, ওটা শো করবে না। আমরা চাচ্ছি এই ইমেজটা শো করবে এই এরিয়ার বাইরে, এখানে। হ্যাঁ, এই তো আমরা চাচ্ছি এই ইমেজটাও থাকবে না, জাস্ট এখানে ইকো করব। কারণ ইমেজ যদি ফার্স্টে নিয়ে আসি তাহলে আমরা বুঝতে পারবো না, মানে কারণ ইমেজের লিঙ্কটা তো দেখা যায় না, তাই না? এখানে একটা আপলোড করি, আপডেট দিয়ে এটা সেভ করলাম, ভিউ করলাম, কি আসতেছে? এরে আমরা চাচ্ছি প্রত্যেকটা ইমেজ এখানে আসবে, ঠিক আছে? ওইটার জন্য আমরা এখানে সাপোজ একটা ভেরিয়েবল নিব, পিএইচপির ভিতরে অথবা বাইরে যে কোনো জায়গায়। এখানে একটা ভেরিয়েবল নিলাম, এখানে ভেরিয়েবলের নাম দিলাম ইমেজেস। এটা কোথা থেকে হবে, মানে ইমেজেসগুলো কোথা থেকে আসবে? এইটা থেকে আসবে, ঠিক আছে? জাস্ট একটা ভেরিয়েবল নিলাম, এরপর লুপটা লিখব। এখানে আমরা লুপ লিখলাম ফর ইচ। এখানে ফর ইচের কাজ হচ্ছে একটা ভেরিয়েবলকে অন্য একটা ভেরিয়েবলে কনভার্ট করা, তাই না? ফর ইচ ইমেজেস অ্যাজ ইমেজ, ঠিক আছে? অ্যাজ ইমেজেস অ্যাজ ইমেজ, এটার ভিতরে সবকিছু লিখবো। তাহলে এখানে লিখি পিএইচপি, সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করে দিলাম। অথবা যদি আমরা এইভাবে দিই, তাহলে এখানে ইন ফর ইচ, এই তো ওকে। এইখানে আর তখন এইটা লেখা যাবে না, ঠিক আছে? এখানে তখন লিখবো এটা, জাস্ট ওই ভেরিয়েবলটা, কারণ এটাকে অলরেডি কনভার্ট করে ফেলছে, ঠিক আছে? একটা রিলোড দিই, আসছে ওইখানে ইমেজ একটাই আসছে, আরো অ্যাড করি, আরো 4টা অ্যাড করলাম, আপডেট দিলাম, আসছে না? আপনি চাচ্ছেন যে এখানে কি হবে, এটা আসবে, তারপর একটা বিআর হবে, রিলোড দেন, ঠিক আছে? এখন সবগুলো ইমেজের লিঙ্ক আসছে না? আমরা চাচ্ছি এগুলো সব ইমেজ হিসাবে আসবে, তাহলে এই লেখাটাই আমরা ইমেজ ট্যাগের ভিতরে দিয়ে দিব। এটা এখন তো আর বিয়ার দরকার নেই, তাই না? বিষয়টা ক্লিয়ার? আপনি চাচ্ছেন আবার এটার মধ্যে লিঙ্ক থাকবে, অপশন রাখেন, সমস্যা নেই তো। হ্যাঁ, আপনি মনে করেন চাচ্ছেন যে একটা এরিয়া সেট করবেন, একটা কন্ট্যাক্ট ডিটেলস সেট করবেন, ঠিক আছে? এখানে লেখেন, অপশন রাখেন, নতুন একটা ফিল্ড দিতে পারেন, যে অ্যাড্রেস বা কন্ট্যাক্ট ইনফো এরকম রাখতে পারেন না? আপনার কিছু কিছু ইয়াতে পাবেন, যেমন আপনি যখন পোস্ট করতে যান, পোস্ট করতে গেলে ওইখানে আপনার অপশন থাকে যে সাপোজ আওয়ার টিম থাকে না, টিম মেম্বার, এরকম তো অপশন থাকে। এখন টিম মেম্বারের মধ্যে
দেখা গেছে নিচে অনেকগুলো সোশ্যাল মিডিয়া থাকে, তাই না? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইমেল, স্কাইপি, এরকম থাকে না? এখন সব টিম মেম্বারের কি একই যে এই অপশন থাকে এখানে? সব টিম মেম্বারের কি একই লিঙ্ক থাকে? আলাদা আলাদা। ওই সকল টিম মেম্বারের জন্য যখন আপনি অপশন সেট করবেন সেক্ষেত্রেও মেটাবক্সটা ইউজ করবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি এরকম করতে পারেন যে আরেকটা কমেন্ট দিলেন, সোশ্যাল সেটিংস বা সোশ্যাল লিঙ্ক, এখানে আবার একটা ভেরিয়েবল নিলেন, নাম দিলেন সোশ্যাল, এটার একটা ফাংশন হবে, নাম কি? নিউ সিএমবি টু বক্স। এটার ভিতরে কি হবে? অ্যারে। আমি বারবার করে দিয়েছি যেন বুঝতে মানে এখনই মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এটার মধ্যে হবে টাইটেল, টাইটেলের মধ্যে আমরা নাম দিলাম যে সোশ্যাল মিডিয়া, একটা আইডি হবে, এস মিডিয়া নাকি? এস মিডিয়া, অবজেক্ট টাইপস, অবজেক্ট টাইপস এখানে আমরা দিলাম। এটা কি কিসের মধ্যে হবে? পেজের ভিতরে। এটার জন্য একটু ওয়েট করলাম আর কি, দেখি কে কে বলে। এর মধ্যে এটা লিখতে হবে পেজ। এরপর কি বলতে হবে? যে এটার ভিতরে ফিল্ড হবে, অ্যাড ফিল্ড। হ্যাঁ, আচ্ছা, অ্যারে এটার ভিতরে কি হবে? ফার্স্টে হবে নেম। এটা অবশ্য মানে সিরিয়াল কোনো বিষয় না, ঠিক আছে? আপনি ভিতরে অ্যাড করলেই হবে। নেম, নাম দিলাম যে ফেসবুক, ফেসবুক। এখানে দিলাম টাইপ বা আইডি যাই দিই, টেক্সট, এরপর দিলাম আইডি, টাইপ তো দিয়ে ফেলছি অলরেডি, এস ফেসবুক বা অ্যাপবি যাই বলি। এখন এখানে দেখেন ওদের একটা টাইপস আছে, টাইপসের মধ্যে বলতেছে টেক্সট ইউআরএল। আমরা যেহেতু এখানে ইউআরএলটা সেট করব, কেউ যদি এখানে আন্দাজে কিছু মানে না লিখে যেন এটা ইয়ে করতে পারে, মানে নর্মাল কোনো টেক্সট দিলে যেন এটা না নেই, এই জন্য আমরা কি করব? টেক্সট ইউআরএলটা দিব, কারণ অলরেডি আমরা টেক্সট দেখছি, তাই না? আর এরপরে যেটা টেক্সট স্মল, টেক্সট মিডিয়াম, এটা হচ্ছে আপনার বক্সের যে সাইজটা, টেক্সট বক্সের যে সাইজটা ওইটা বোঝায় টেক্সট স্মল দিয়ে। সাইজটা ছোট হবে, মিডিয়াম হবে, বড় হবে, এই টাইপের। টেক্সট ইউআরএল দেখাচ্ছি টাইপের মধ্যে, এটা আপডেট দিলাম সোশ্যাল মিডিয়া ফেসবুক, ঠিক আছে? আপনি কি করছেন এখন? ফন্টাসাম কল করছেন, ফন্টাসাম কল করে এখানে আইকনগুলো নিয়ে আসছেন, প্রত্যেকটা আইকনের মধ্যে লিঙ্কটা দিয়ে দিলেন, ঠিক আছে? এখান থেকে লিঙ্কটা দিয়ে দিলেন। এখন এখানে দেখেন আমাদের এখানে সেটিংস কয়টা আছে? হেডার সেটিংস, ফুটার সেটিংস, সোশ্যাল মিডিয়া। আমরা যখন একটা পোস্ট তৈরি করতে যাই তখন ওইখানে কয়টা থাকার কথা? একটা, কারণ আমরা একটার মধ্যে অপশনটা রাখছিলাম শুধুমাত্র ফুটারের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে টাইপসের কাজ, অবজেক্ট টাইপস। হ্যাঁ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা তৈরি করবেন, ঠিক আছে? মানে এটা হচ্ছে একদম ইজি প্রসেস মেটাবক্স ইউজ করার। এখন কথা হচ্ছে আপনি যখন মেটাবক্স ইউজ করবেন, আমরা দেখলাম প্লাগইন হিসাবে, ঠিক না? আপনি চাচ্ছেন যে এটা প্লাগইন হিসাবে থাকবে না, আমরা এতক্ষণ প্লাগইন হিসেবে ইউজ করলাম, তাই না? আমরা চাচ্ছি যে এটা প্লাগইন হিসাবে থাকবে না, কি হিসাবে থাকবে? থিম অপশনে থাকবে, ঠিক আছে? আমরা কি করলাম, ধরেন এখানে যে ফাইলগুলো আছে না যেটা ডাউনলোড দিয়েছিলাম, ওইটাই আমরা কপি করব। আচ্ছা, ওইটার আগে যেটা করব আমরা অ্যাপিয়ারেন্স থেকে
আচ্ছা র্যাপের আছে না, প্লাগইনে যাই, ওটাকে আগে ডিঅ্যাক্টিভেট করি, তাই না? ডিঅ্যাক্টিভেট করলাম, তারপরেও দেখবেন এখানে কাজ করতেছে না, ক্যাশ ধরতেছে না। কারণ আমি ফার্স্টেই বলছি CMP2টা কি আসলে, কাস্টম ফিল্ড বা মেটাবক্সের আপডেট একটা ভার্সন, বা মেটাবক্স এবং কাস্টম ফিল্ড নিয়ে কাজ করে, তাই না? আপনি যখন এখানে ওই প্লাগইনটা ডিঅ্যাক্টিভেট করে ফেলছেন, তখন স্টাইল চলে গেছে, সমস্যা নাই, আপনি আপডেট দেন। এখানে কিছু দেখা যায়? উপরে যান, এখানে ক্লিক করেন, কাস্টম ফিল্ডটা নিয়ে আসেন, সব রয়ে গেছে। মানে কাস্টম ফিল্ড হিসাবে রয়ে গেছে, মেটাবক্স হিসাবে না। ঠিক আছে, আপনার যদি মনে হয় এগুলো ডিলিট করবেন তাহলে ডিলিট করে দেন, সমস্যা নেই তো। ঠিক আছে, ডিলিট করে দিলেন, এটা আপডেট দেন, এখানে আর থাকবে না। এখন একটা একটা বাকি আছে, এটা অন্য কোনো জায়গা থেকে শো করতেছে আর কি। ঠিক আছে, এটা ভিউতে যাই, এটা ঠিক আছে, এটা কোনোভাবে ডিলিট করা যাইতেছে না, কারণ ডিলিটের অপশনই নেই। এটার কারণ এটা হচ্ছে ওই যে ওইখানে অ্যারে ছিল, অনেকগুলা ফাইল আপলোড করা ছিল। ঠিক আছে, নর্মালি কাস্টম ফিল্ডের মধ্যে তো একটা থাকে, ওরা দেখাইতে পারতেছে না এখানে। ঠিক আছে, এই কারণে সমস্যা হইতেছে। তো ওইটা আমাদের বিষয় না, বিষয় হচ্ছে যে ওইটা আমরা জাস্ট ডিঅ্যাক্টিভেট করলাম, স্টাইলটা যেন চলে যায়, যেন বুঝতে পারি যে হ্যাঁ এটা ডিঅ্যাক্টিভেট হয়েছে। ঠিক না? এখন আমাদের কাজ হচ্ছে এই ফাইলগুলা কপি করা, কপি করে আমাদের থিম ফোল্ডারে রাখবো। থিম ফোল্ডারের মধ্যে একটা অলরেডি ফোল্ডার তৈরি করা ছিল, মেটাবক্স, তাই না? মেটাবক্সের ভিতরে অথবা এরকম আমরা করতে পারি যে নতুন একটা নিলাম, ফোল্ডার নিলাম, নাম দিলাম ইনক্লুডস, ইনক্লুড। ঠিক আছে, এটার মধ্যে ফাইলগুলো রাখলাম। এই তো আমরা এখান থেকে শুধুমাত্র এই init.php যেটা, এটাকে কল করব, এটাকে কল করলেই হবে। ঠিক আছে, তাহলে এটাকে কল করার জন্য আমাদের কি করতে হবে? function.php তে যাইতে হবে, ওই থিমের function.php তে। কোথায় আছে function.php? এটাতে গেলাম, এটাতে একদম নিচে। না, ডিলিট করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমি জাস্ট দেখাইতেছি একটা প্লাগইন হিসাবে, একটা থিম হিসাবে, থিম অপশন হিসাবে, দুইটার কাজ একই, একইভাবে কাজ করবে, সবকিছু একই। শুধুমাত্র একটা হচ্ছে থিমের সাথে আপনি সরাসরি দিয়ে দিলেন, আর একটা হচ্ছে প্লাগইন ইনস্টল করার পরে কাজ করবে। ঠিক আছে, এখানে আপনি কি করলেন? ইনক্লুড ওয়ান্স করলেন। পেজের নাম কি? হুম, আইএনআই ফাইল। ইনক্লুডের ভিতরে কি ছিল? init.php। আচ্ছা, function.php তে কল করতে হবে। যদি অন্য কোনো পিএইচপি থেকে কল করেন, তাহলে সেক্ষেত্রে ওই পিএইচপি ফাইলটাকে এখানে কল করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আবার দেখবেন যে অনেক থিম আছে যেটার মধ্যে থিম অপশনের মধ্যে বা function.php এর মধ্যে শুধুমাত্র পিএইচপি ফাইলই কল করা, আর কোনো ফাংশন নাই ওটাতে। মানে ওর প্রত্যেকটা ফাংশন কি করছে, আলাদা আলাদা ফাইলের মধ্যে লিখছে, লিখে শুধু ফাইলগুলো এখানে কল করে দিছে। ঠিক আছে, এতে সুবিধা হলো যে এডিট করতে সুবিধা হবে, বা বা কোনো ফাংশন নিয়ে ঝামেলা হলে ওই ফাংশনেরটা জাস্ট এখান থেকে লিঙ্কটা বাদ দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা এখানে ছিলাম, একটা রিলোড দিয়ে এখানে আবার সেই অপশনগুলো চলে আসছে। এগুলো কালারগুলো আসে নাই, কারণ কালারগুলো তো আমরা অলরেডি বাদ দিয়ে দিচ্ছি, তাই না? অপশনগুলো চলে আসছে, যে যে ফিল্ড তৈরি করা ছিল ওই ফিল্ডগুলো আসছে। এই তো, বিষয়টা ক্লিয়ার? এখন আপনার কথা হচ্ছে এইভাবে কল করলে হবে না, এইভাবে কল করা যাবে না। ঠিক আছে, কারণ অনেক সময় যেটা হয় যে আপনি এখানে কল করছেন, বাট এই ফাইলটা পাচ্ছে না, কোনো একটা কারণে পাচ্ছে না। ঠিক আছে, এই কারণে এইখানে এভাবে কল করবেন। ডিটটা কি আসলে? হ্যাঁ, হ্যাঁ, ডিআরটা হচ্ছে পিএইচপির, এটা হচ্ছে এই যে ফোল্ডার ডিরেক্টরিটা না,
আমরা তো জানি যে নর্মালি নামটা দিলে অটোমেটিকলি ফোল্ডার ডিরেক্টরিটা পেয়ে যায়, তাই না? অটোমেটিকলি কিন্তু এই লিঙ্কটা পেয়ে যায়। এখন যদি কোনো জায়গায় না পায় তাহলে কিভাবে পাবে? এই ডিরের মাধ্যমে পাবে। ঠিক আছে, এটা আবার এখানেও দিয়ে দিই। এটা হ্যাঁ, দুইটাতে থাকতে হবে। একটা হচ্ছে আপনার মেন ফাংশনগুলো, মানে মেটাবক্সটাকে কল করলেন, আর একটা হচ্ছে মেটাবক্সের ভিতরে যে অপশনগুলো আপনি দেখাইতে চাচ্ছেন সেটা কল করলেন। এখন আর প্লাগইন না দিলেও চলবে। ঠিক আছে, এখানে একটু দেখেন যে ঠিক মতো কাজ করে কিনা। আপডেট দেই, কি বলতেছে এখানে? বলতেছে ফেল টু ওপেন স্ট্রিম, অর্থাৎ এটা ওপেন করতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ এখানে আমরা স্ল্যাশটা দিই না। এখানে দেখেন, লিঙ্কটা দেখেন, ওই স্ল্যাশটা নাই। তার মানে এখানে যে আমরা কল করলাম, ডিরেক্টরি নেম পাবে, তারপর একটা স্ল্যাশ আসবে, তারপর এটা আসবে। এখন আমার কথা হচ্ছে এটা সমস্যা না, আমি এটা দিছি হচ্ছে একটা সমস্যা দেখানোর জন্য। এখন তো সমস্যা নাই, তাই না? আমার কথা হচ্ছে আমি চাচ্ছি যে যদি এরকম থাকে, আপনি যদি ভুল করেন সেক্ষেত্রে সমস্যা দেখাবে না, সেটা সমস্যা দেখাবে না, নিচে কাজও করবে না। এখানে তো কাজ করতেছে না, আবার সমস্যা দেখাইতেছে, তাই না? আমি চাচ্ছি এটা সমস্যা দেখাবে না, কাজও করবে না। সেক্ষেত্রে এখানে কন্ডিশন দিয়ে লিখবেন, এই লেখাটাকে একটা কন্ডিশনে লিখবেন। এখানে লেখেন ইফ, এটার ভিতরে কন্ডিশন, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটা লিখে দেন। কন্ডিশনটা কি এখানে বলে দেন, ইফ ফাইল এক্সিস্ট, ইফ ফাইল এক্সিস্ট, এটা একটা ফাংশন। ফাইলের নাম কি? এই যে এটা না, এটা এইভাবে লেখেন। যদি এই ডিরেক্টরিতে যে এই ফাইলটা পায় তাহলে এটা শো করবে, না হলে করবে না। আচ্ছা, এটা সেভ করলাম, এটা আপডেট দিলাম। ফাইলটা কি পাওয়ার কথা? দেখেন ইরর শো করতেছে, এখানে ইরর শো করতেছে না, ফাইলটাও কাজ করতেছে না। এখন আপনি এখানে স্ল্যাশটা অ্যাড করে দেন, আপডেট দেন, বিষয়টা ক্লিয়ার? তাহলে একই কাজ নিচেটাতে করা লাগবে না, কারণ এটা তো এরকম হইতে পারে, ভুল থাকতে পারে না। এই কারণে এখানে আবার এরকম করবেন, ইফ ফাইল এক্সিস্ট এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফাইলটা হবে। এই তো, আপডেট দেন। কোনো সমস্যা? এখন এই যে ডির, এটা তো আলোচনা করি না, তাই না? এটা সহজ কথায় জাস্ট পিএইচপির একটা ফাংশন। এখানে যান, ডিরটা দেখাই, ডির আসলে কি। এখানে যান, এখানে যে লেখেন পিএইচপি, হোয়াইলের বাইরেই লিখি, হোয়াইলের বাইরেই লিখলাম, ঠিক আছে? পিএইচপি ইকো, নাম কি ছিল? ডির। ডিরটা আসলে কি আসে সেটা দেখাবে। ঠিক আছে, অর্থাৎ যে ফোল্ডারের মধ্যে ফাইলটা আছে ওই ফোল্ডারের নাম ওই ফোল্ডার পর্যন্ত আসবে। আবার আমরা ইউজ করছি না ফাইল, এখানে ফাইল ইউজ করে দেখাইছিলাম না? রিলোড দেন, ফাইল হচ্ছে একদম ওই ফাইলের নাম সহ। ঠিক আছে, আপনার দেখবেন অনেক জায়গায় ডিটটা এইভাবে লেখা, বা ফাইলটা মনে করেন ক্যাপিটাল লেটারে লেখা, ফাইল একই। আবার যখন ডির দেখবেন, ডির মধ্যে দেখবেন ক্যাপিটাল লেটারে লেখা, একই জিনিস, একই কাজ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলা যায়। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার?
না মেটাবক্স আমি যেভাবে দেখাইছি আশা করি ঠিক আছে। ঠিক আছে আমার মানে আমি চেষ্টা করছি সব থেকে ইজি ভাবে দেখানোর। ঠিক আছে। আচ্ছা।